রেজান আপা, এটা তো ঠিক যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা যে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ইতিমধ্যে আসলে ঘোষণা করা হয়েছে, একটি জাতীয় নাগরিক কমিটির মতো করা হয়েছে, তারা রাজনৈতিক দল করতে চাইছেন সেটাও অনেকটা নিশ্চিত, জেলায় জেলায় মত বিনিময় সভা করছেন সমন্বয়করা। তাদের কি আমরা সরকারি দল বলতে পারি? কথা কেটে যাচ্ছে। তাদের কি রেজান আপা, আপনি কি শুনতে পাচ্ছেন যে তাদেরকে কি আমরা একটা সরকারি দল বলতে পারি? তাদেরকে যদি একটি সরকারি দল বলি বা তারা যে একটি রাজনৈতিক দল করতে চাইবেন সেটি যদি স্পষ্ট, আপনারাও কি সেই রাজনৈতিক দলে যোগ দিবেন? মানে ব্যাপারটা কিরকম আমরা যদি একটু বুঝতে চেষ্টা করি রেজান আপা। জি, প্রথম কথা হচ্ছে রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করা আর রাজনৈতিক দল খুলে ফেলা দুই জিনিস। রাজনৈতিক দলের নিবন্ধন লাগবে, তার অনুমোদন লাগবে, তার গঠনতন্ত্র লাগবে, তার একটা স্ট্রাকচার লাগবে, এগুলো কিছুই ওখানে নেই। ফলে তারা রাজনৈতিক দল খুলে ফেলছে এটা বলাটা এই মুহূর্তে একটু প্রিম্যাচিওর। তবে তাদের একটা রাজনীতি আছে, সেই রাজনীতিটা দলীয় শেষ পর্যন্ত হতেও পারে, না হতে পারে, তবে তাদের রাজনীতির মধ্যে ন্যায্যতা, সমতা, বিচার, গণতন্ত্র, অধিকার, এই কথাগুলো বারবার ঘুরে ফিরে এসেছে। তারা যদি রাজনৈতিক দল গঠন করে আমরা ওখানে যাব কিনা এই প্রশ্নের উত্তরে বলতে হচ্ছে আমরা আসলে দায়িত্ববোধের তাগিদ থেকে খালেদ কাজটার হাতে নিয়েছি। এর মধ্যে আর কোথাও আগ্রহ বলেন, দায়িত্ববোধ বলেন, কাউকে দেখিনি বলতে যে দায়িত্বটা আমরা নিব। তো আমরা যে দায়িত্বটা নিয়েছি আমরা হিসাবে নিইনি। যেমন আমি যখন গেছি শপথ নিতে, কে আমার সাথে সাথে আর কারা থাকবে আমি জানিও। তো ডান দিক বাম দিক তাকিয়ে দেখলাম কাউকে কাউকে চিনি, কাউকে কাউকে চিনি না। আর চেয়ারে যারা বসে আছেন সবাই শপথ নেবেন কিনা এই কথাও তো জিজ্ঞেস করা যাচ্ছে না। হ্যাঁ, ফলে আমরা জয়েন করব কিনা এটা আসলে বলা যায় না, কারণ আমরা কোন একটা দল হিসাবে এই দায়িত্বটা পালন করছি না অন্তর্বর্তীকালীন সরকার। আমরা ভিন্ন ভিন্ন জায়গা থেকে এক হয়েছি আমার বিশ্বাস একটা দায়িত্ববোধের তাড়না থেকে। ফলে আমাদের মধ্যে কেউ কেউ যদি মনে করেন আদৌ যদি কোনো রাজনৈতিক দল হয়, কেউ কেউ যদি মনে করেন তাদের আদর্শের সাথে দর্শনের সাথে তিনি নিজেকে একাত্ম মনে করছে, তিনি জয়েন করতেই পারে। তাদের আদর্শ কি, দর্শন কি, গঠন কি, এগুলো না জেনে আমি তো মনে করি না যে আমাদের মধ্যে কেউই আপনার এই প্রশ্নের এখন উত্তর দিতে পারবে বলে। আর আমাকে যদি জিজ্ঞেস করেন, আমার এখনো পর্যন্ত রাজনৈতিক দল করে রাজনীতি করার ইচ্ছা নাই। আমি অধিকার ভিত্তিক যে রাজনীতিটা করি সেটাই করে দেখেছি। রেজানাপা, একটা বিষয় আমি একটু পরিষ্কার হতে চাই। আপনি খুবই চমৎকারভাবে বললেন যে মানে কিন্তু আমি একটু নিয়োগের জায়গা থেকে, যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে ছাত্ররা নিয়োগ দিয়েছেন বা ছাত্ররা এনেছেন। আপনি কি এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পর্কে, যারা আসছেন, যেহেতু প্রশ্নটা উঠবে, আমার কোনো আপত্তি নাই, কারণ হচ্ছে যে আপত্তির প্রশ্নও নাই, কারণ আপনারা একটি ক্রান্তিকালে দায়িত্বে এসছেন, ক্ষমতা নিচ্ছেন, দায়িত্ব পালন করছেন, সেটির জন্য আপনি আমাদের সকলেরই সাধুবাদ জানবেন। কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়াটা আসলে কি করে হলো বা কেন, মানে কেন আপনারা মানে মানে কেন সৈয়দা রিজওয়ানা হাসান, মানে এটা কে ঠিক করে দিল? মানে আপনার নিয়োগকর্তা আসলে কে? মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, ছাত্র জনতা, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, মানে কে আসলে? আমাকে আমাকে তো শপথ নিতে হয়েছে, যেহেতু এখনো সংবিধান আছে, সেই সংবিধানে যেভাবে বলা আছে সেভাবে শপথ নিতে হয়েছে। তবে আমরা যেটা দেখেছি, আপনিও সেটা দেখেছেন, যে আমরা বিভিন্ন ফেসবুকে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নামের তালিকা দেখছিলাম। কিন্তু আমাকে আসলে সন্ধ্যা 6:15টার সময় ফোন করা হয়েছে যে আপনাকে একটু বঙ্গভবনে আসতে হবে শপথ নিতে। তার আগ পর্যন্ত আমি কিছুই জানতাম না। মানে আমি নাম তো অনেকেরই অনেক অনেক জায়গাতে দেখেছি। আর তারপরে আমার এর আগে যে আন্দোলনরত ছাত্ররা আছে তাদের মধ্যে থেকে দুই একজন আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে, সেটা হচ্ছে 7-8 তারিখের দিকেই, যে আমরা যদি আপনাকে প্রস্তাব করি, আমরা একটা তালিকা দিচ্ছি, আপনি কি সেই তালিকায় থাকতে চাইবেন কিনা। আমি তখন বলেছি যে আমি তো আসলে যদি দায়িত্বের ব্যাপার হয় আমি দায়িত্বে না বলবো না, কিন্তু আমি কি জানতে পারবো অন্য কারা আছে? তারা বলছে না, এটা এটা আমরা বলতে পারবো না। হ্যাঁ, ফলে তাদেরকে আসলে সে সময় যদি আপনি জানি না বাংলাদেশে ছিলেন কিনা, থাকতেন, তাহলে আপনি বুঝতেন যে সে সময় ওরা যা বলবে, ওরা যে কষ্টটুকুন করেছে, যে আত্মত্যাগটুকুন করেছে, সে সময় আর কোনোভাবেই নেতিবাচকতার
না না দিকে যাওয়ার উপায় ছিল। তবে অ্যাবসলিউটলি আমার ধারণা এটা একক কোনো যে ছাত্র গোষ্ঠীরা মিলেই ঠিক করেছে তা না। আমার ধারণা বিভিন্ন জায়গা থেকে কিছু নাম এসছে, তারপরে তো আমরা দেখেছি যে একটা নেগোসিয়েশন প্রসেস চলছে, ছাত্ররা যাচ্ছে ওখানে, সেনাবাহিনীও থাকছে, প্রশাসনের কিছু লোকও ছিল, কাজে আমার ধারণা সকলে মিলেই হয়তো একটা সিদ্ধান্ত হয়েছে। রেজান আপা, আপনাকে ধন্যবাদ। আমি একটু প্রফেসর আনু মোহাম্মদের কাছে যেতে চাই রাজনীতি প্রসঙ্গে। আমি আসলে প্রফেসর আনু মোহাম্মদের কাছে জানতে চাইবো যে প্রফেসর, এইটা কি একটা রাজনৈতিক শূন্যতা? এইটা কি একটা আওয়ামী লীগ বিএনপির প্রতি মানুষের একটা অনাস্থার যে আমরা একটা বয়ান শুনি সেইটা, যে একটা নেরেটিভ যে না আওয়ামী লীগ বিএনপি কাউকেই ভালোবাসে না, অন্য একটা গ্রুপ আসতে যেতেছে, ব্যাপারটা কি সেরকম নাকি আসলে এটা পুরনো রাজনীতিরই একটা রূপ? আমি আরো পরিষ্কারভাবে বললে স্যার আমি প্রশ্নটা করতে চাই যে বাংলাদেশে কি বাম রাজনীতি শুধুমাত্র ভালো ভালো কথা বলার জন্যই থাকবে, আর কোনো কিছুর জন্য বাম রাজনীতির আর কোনো অবস্থান থাকবে না? সেটি একটা কথা। আর হচ্ছে যে প্রশ্নটি আমি শুরু করতে চাই সেটি হচ্ছে এরকম যে প্রফেসর আনু মোহাম্মদ, আপনাকেও কি এই সরকারের আহ্বান জানানো হয়েছিল? আপনি কি মানা করেছেন? এরকম গুজব আমরা আসলে শুনি। যদি আপনার বলতে আপত্তি না থাকে তাহলে আপনি আমাদেরকে একটু বলতে পারেন প্রফেসর আনু মোহাম্মদ। আসলে আমাদের এই যে অভিজ্ঞতাটা, এবারের গণ অভ্যুত্থানের যে অভিজ্ঞতা, যেভাবে গণ অভ্যুত্থানটা হলো, যেভাবে মানে ভয়ঙ্কর নৃশংসতা আমরা দেখলাম, যেরকম হত্যাকাণ্ড হলো, মানে এত অল্প কয়েকদিনের মধ্যে এত মানুষের মৃত্যু, এত মানুষের এবং ভয়ঙ্কর রকম ভাবে তাদের যে হত্যা করা, সেটার যে দৃশ্যাবলী, সেটার পূর্ব অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের না। অন্য খুব কম দেশেরই আছে। মুক্তিযুদ্ধ বাদ দিলে আগে পরে এরকম অবস্থা কখনো হয়নি। এর মধ্যে দিয়ে যে সরকার পতন হবে, সরকার যে পতন হলো, সেটা ধরেন আমরা এই গণঅভ্যুত্থানের দৃশ্যটা আমরা 1969 দেখেছি। তখন লৌহ মানব আইয়ুব খান, তার পতন ঘটলো। তিনি উন্নয়ন দশক শেষ করেছিলেন, তিনিও উন্নয়নের কথা বলতেন অনেক। তারপর 80 দশকে সেটাও একটা উন্নয়নের কথা আমরা শুনতাম অনেক। 80 দশকে যে আরেকটা গণঅভ্যুত্থান হয়েছিল 90 সালে। তো এইটা আমরা বলতে পারি যে বাংলাদেশের মানুষের ইতিহাসে তৃতীয় বড় আকারের গণঅভ্যুত্থান। কিন্তু আগের দুটোর সাথে এটার একটা বড় তফাৎ হচ্ছে, আগের দুটোতেই রাজনৈতিক দল ছিল নেতৃত্ব। মানে 69-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব আপনি যে বলেন মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান এবং ছাত্র সংগ্রাম পরিষদ, এরা সুনির্দিষ্টভাবে নেতৃত্ব ছিল। সেখানে শ্রমিকদের ভূমিকা ছিল খুব শক্তিশালী, কৃষকদের ভূমিকা ছিল। 90 সালে আমরা জানি যে 3টা জোট ছিল, 8 দল, 7 দল, 5 দল, আর এর বাইরে যুগপৎ আন্দোলনের মধ্যে ছিল জামাতে ইসলাম। তার মানে রাজনৈতিক দলগুলোর স্পষ্ট নেতৃত্ব ছিল। এবং 90 সালে যখন এরশাদের পতন হয়, তখন একটা 3 জোটের রূপরেখা হয়েছে। তার মানে পরিষ্কার তাদের রাজনৈতিক লক্ষ্য, তারা কি করবে সেটা বলেই তারপরে এরশাদের পতন হয়েছে। যদিও সেই 3 জোটের রূপরেখা যারা প্রণয়ন করেছিলেন, তারা প্রায় সকলেই পরবর্তী সময়ে রাজনীতিতে এসছেন। জামাত ইসলামীয় রাজনীতি মানে ক্ষমতায় এসছে, সরকারে এসছে। 3 জোটের রূপরেখা কেউ বাস্তবায়ন করেন। মানে ওইটা যদি বাস্তবায়ন হতো, তাহলে বাংলাদেশের নির্বাচন, কিন্তু স্যার আপনার কাছে কি মনে হয় না যে 3 জোটের রূপরেখাটা স্যার আপনাদের চাপিয়ে দেওয়া একটি ব্যাপার? যে 3 জোটের রূপরেখা কি জনগণ চাইতেছিল? আসলে এটার কোনো ম্যান্ডেটের একটা জায়গা ছিল? জনগণ যেটা চাচ্ছিল, জনগণের চাওয়া মানে কি, যেমন ধরেন এখন জনগণের যে আকাঙ্ক্ষা গুলো তো সবসময় একটা সুনির্দিষ্ট ভাবে থাকে না, আকাঙ্ক্ষার একটা তরল অবস্থা থাকে। আকাঙ্ক্ষাটা ছিল যে স্বৈর শাসন যাতে না আসে, এরকম সামরিক শাসন যেন না হয়, এরকম যেন অত্যাচারের মধ্যে পড়তে না, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যেন থাকবে, যেখানে মানুষ ভোট দিতে পারবে, মানুষ তার মত প্রকাশ করতে পারবে। তো সেটা যদি করতে হয়, তাহলে কনক্রিটলি কি কি করতে হবে? তার জন্য ধরেন নির্বাচন কমিশন বলেন, তারপরে অন্যান্য যে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান সেগুলোকে শক্তিশালী করা বলেন, জবাবদিহির জায়গা, সেগুলো নির্দিষ্ট করাটাই ছিল 3 জোটের রূপরেখার বড় ধরনের বৈশিষ্ট্য। কিন্তু সেগুলো কোনোটাই শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমরা জানি যে প্রত্যেকবার যা কিছু পরিবর্তন হয়েছে সেটা আন্দোলনের মধ্যে দিয়ে হচ্ছে। এইবারে যেটা হলো, আপনারা জানেন যে গত 15 বছর বিশেষত আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়েছে 2008 সালে। সেটা কিন্তু নির্বাচিতই হয়েছে, তারা ভোটই ছিল এবং সেটা গ্রহণযোগ্য একটা নির্বাচন ছিল, বিপুল ভোটে আওয়ামী লীগ জিতেছিল। কিন্তু সেই নির্বাচনে তাদের মেয়াদটা শেষ হয়ে যায় 2014-র আগে। 2014 থেকে প্রকৃতপক্ষে তারা নির্বাচন দেয় না, মানে নির্বাচনের বাইরে মেয়াদ উত্তীর্ণ সরকার আমরা বলতে পারি 2014। এই যে এত, তারপরে তাদের স্বৈরতন্ত্রী তৎপরতা বাড়লো, ফ্যাসিবাদী ভাবসাব তৈরি হলো এবং সকল প্রতিষ্ঠান চুরমার করা, দুর্নীতি, লুণ্ঠন, সম্পদ পাচার, এগুলো একটা ভয়ঙ্কর আকার ধারণ। কিন্তু সরকার বিরোধী যে আন্দোলন, সেটা আন্দোলনটা ঠিক মতো
মানে সেই মাত্রা নিচ্ছিলেন। আমরা গত বছরে 28 অক্টোবর পর্যন্ত বিএনপির একটা আন্দোলনে দেখেছিলাম, কিন্তু সেটাও তারা কোলাতে পারলো না সরকারের সাথে। তো এই যে সরকার এত স্বৈরতন্ত্রী হচ্ছে, এত নির্যাতন করছে, এত জুলুম করছে সারা দেশে, এত লুটপাট করছে, পাচার করছে, তারপরেও রাজনৈতিক দলের নেতৃত্বে জনগণ জমায়েত হচ্ছে না, কি কারণে? সেখানে আপনার ওই প্রশ্নের উত্তরটা যে জনগণের কাছে বিকল্প যখনই তারা চিন্তা করতো, এটা আমরা সবসময় শুনে এসেছি, যখনই তারা বিকল্প চিন্তা করতো তাদের মনে হইতো যে আবার তো একই জিনিস আসবে, আবার তো একই ঘটনা ঘটবে, এটা তাদেরকে পিছিয়ে দিত। স্যার আমি একটু আপনাকে স্যার আমি একটু আপনাকে থামাই স্যার। জি স্যার শেষ করেন স্যার। না স্যার আপনি শেষ করেন। আওয়ামী লীগের কাছেও এটা একটা অস্ত্র ছিল যে তারা ওই দেখাতো যে এই যে বিএনপি জামাত, বিএনপি জামাত, বিএনপি জামাত, এটা আওয়ামী লীগের জন্য একটা বড় অবলম্বন ছিল, এবং জনগণের কাছে এটা একটা বাস্তব একটা ভয়ের ব্যাপার ছিল যে আসলে তারা যদি আবার আসে তাহলে একই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে ওইখান থেকে তারা তখন নিষ্ক্রিয়তা তৈরি হতো, কিংবা একটা বিষাদ তৈরি হতো, কিংবা এক ধরনের শৈথিল্য তৈরি। অ্যাবসলিউটলি। কিন্তু স্যার আমি যে কথাটা বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে যে প্রফেসর ইউনূস এবং রিজওয়ানা আপাদের সরকার একই আওয়ামী লীগের ফর্মুলাতে হাঁটতেছে কিনা, মানে আওয়ামী লীগের লোকদেরকে বাদ দিয়ে বা যারাই আওয়ামী লীগের ছিল তারা বাদ দিয়ে শুধু বিএনপি বা আওয়ামী বিরোধী যে অংশটুকু, সেই বিএনপি হোক জামাত হোক, তাদের থেকে লোক পিক করতেছে কিনা, তাদের এজেন্ডাই বাস্তবায়ন করতেছে কিনা, এরকম মনে করার কারণ আছে কিনা? আমি আসলে এটা রিজওয়ানা আপার কাছে একটু জানতে চাইবো স্যার আপনার মন্তব্যটা শুনে। না এটা ধরেন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং মানুষজনের নজরের পড়ার মতো বিষয়। এখন আওয়ামী লীগ যে ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে, বিশেষত 15ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে ভূমিকা দেখা গেল, যেরকম নির্মম হত্যাকাণ্ড, নৃশংসতা, তারপরে আওয়ামী লীগের ব্যাপারে একটা ভয়ঙ্কর রকম কি বলা যায় যে মানুষের মধ্যে তার একটা বিক্ষোভ কিংবা আক্রোশ, এটা অস্বাভাবিক না। বিশেষত এর আগেও তাদের যে অত্যাচারিত, তো সরকারের দিক থেকে আমি মনে করি যে এখন যে বিভিন্ন ঘটনা থেকে, আমি এটা বারবার বলতে চাই যে যারা প্রকৃত অপরাধ করেছে, যারা দুর্নীতি করেছে, যারা খুনের সাথে সম্পর্কিত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। কিন্তু যদি শুধুমাত্র পরিচয়ের কারণে, শুধুমাত্র সে আওয়ামী লীগের সদস্য বা ছাত্রলীগের, যেমন ছাত্রলীগের একজন সদস্য কয়েকদিন আগে তার পা কাটা পড়েছিল, তার 2 মাস কয়েকদিনের বাচ্চা আছে, তাকে গণপিটুনিতে মারা হলো, এটাকে কোনোভাবেই রেশনালাইজ করা যাবে না যে তারা একটা আক্রোশের শিকার, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। পরিচয়ের কারণে তাদেরকে বাদ দেওয়া। তো নিয়োগের কথা আপনি যেটা বললেন, আমি মনে করি যে নিয়োগের ব্যাপারে যোগ্যতা মাপকাঠি হওয়া উচিত, এবং আওয়ামী লীগের যে মডেল, যে তাদের দলীয় সমর্থক না হলে, কিংবা শুধু দলীয় সমর্থক না, তাদের প্রতি একেবারে নতজানু না হলে সে কোনোভাবেই নিয়োগ পাবে না, এই অবস্থা তো আমরা দেখতে চাই। এখন পর্যন্ত কিন্তু স্যার আমরা তো আর এত তাড়াতাড়ি আবার আওয়ামী লীগের কাউকে পুনর্বাসিত করে একদম সরকারে নিয়ে আসতে হবে, ক্ষমতা নিয়ে আসতে হবে, সেটাও তো স্যার আমরা চাই না নিশ্চয়ই। না, সেটা সেই জন্য আমি বললাম যে তারা যে অপরাধ করেছে, যে মাত্রায় নৃশংসতা করেছে, তাদের প্রতি সমাজের ভেতর থেকে একটা প্রত্যাখ্যান এবং আক্রোশ, এটা খুবই স্বাভাবিক, এটাই হওয়ার কথা। তো কাজে এখনই আমরা মনে করি না যে আওয়ামী লীগের লোকজন এখন গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু ওই যে আমি বললাম যে এই যে মামলা, তারপরে হামলা, তারপরে গ্রেপ্তার, এগুলোর ব্যাপারে যদি প্রকৃত অপরাধীদেরকে যদি আলাদা করে সুনির্দিষ্টভাবে না করা হয়, তাহলে এটা হালকা হয়ে যাবে, প্রকৃত অপরাধীরাও আড়াল হয়ে যাবে। সেটা স্যার আপনার কাছে একটু জানতে চাইছিলাম যে প্রশ্নটা, সেটা একটু ব্যক্তিগত হয়ে গেল বলে, মানে আমি এটাকে আরেকটু আবার এটাকে রিফ্রেশ করি যে স্যার এই সরকারই কি আপনাদের বামদেরকে ইচ্ছা করে বাদ দিয়ে ডানপন্থী যারা বলে পরিচিত তাদের সাথে তাদেরকে বেশি রাখা হয়েছে কিনা, নাকি স্যার আপনি মনে করেন যে একটা মিক্সড এন্ড ম্যাচ হয়েছে? এটা তো আমি ঠিক বলা মুশকিল, মানে যত সরকারের ভেতরে যারা আছেন, যারা আপনি ডাক পেয়েছিলেন স্যার? আপনি ডাক পেয়েছিলেন? না, আমি কোনো ডাক পাইনি, আমার এটা কোনো যোগাযোগ। স্যার আপনাকে ধন্যবাদ। আমি একটু রিজওয়ানা আপার কাছে যাই যে রিজওয়ানা আপা, এই যে এইটা কি আওয়ামী ফর্মুলাটা অনুসরণ করা হইতেছে কিনা, যে যার সাথে আওয়ামী লীগের নাম আছে তাকে বাদ দেয়া, বা যার সাথে বিএনপি বা জামাতে ইসলামের অনেক বেশি ভালোবাসা আছে তাদেরকেই শুধু পিক করা, এবং সেই পিকিংটা এই অবস্থায় গেছে মনে হয় যে আওয়ামী লীগ যে থিসিসটা দিয়েছিল ভুল হোক শুদ্ধ হোক, তার এন্টি থিসিস দাঁড় করানোটাই এখন একটা বড় জায়গা, এরকম আপনার মনে হয় কিনা? আমি দেখেছি যে আপনি একটা বক্তৃতায় বলেছিলেন যে জঞ্জাল তো শুধু 15 বছরে তৈরি হয়নি, 53 বছরে তৈরি হয়েছে, সেই 53 বছরের জঞ্জালও মাথায় রাখা উচিত। আপনি কি রকম দেখছেন? আপনি যদি আমাদের একটু বলেন।
জি, প্রথম কথা হচ্ছে কি, আওয়ামী লীগের রাস্তায় হাঁটার কোনো কারণই নেই, কোনো উপায়ও নেই। বিষয়টা হচ্ছে যে আপনার এজেন্ডাটা কি। এই সরকারের এজেন্ডাটা হচ্ছে ফ্যাসিবাদ নির্মূল করে, ফ্যাসিস্টদের বিচার করে দেশে প্রকৃত গণতন্ত্র আনা, তাই তো? হুম হুম এখন আপনি যখন ফ্যাসিবাদের বিচার করবেন, এই মাত্র এক মাস মতন হয়েছে, এতগুলো তাজা প্রাণ ঝরে গেছে, হুম হুম এত রক্ত আমরা দেখেছি। যারা এই রক্তের কোন রকম সুবিধাবাদী ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছেন, কোন রকম সুবিধা ভোগ করেছেন, তাদের সাথে আলোচনায় বসার কি কোনো সুযোগ আছে? সেটা তো একটু চিন্তা করতে হবে। আপনি একটা একটা ভিডিওর কথা শুধু আপনাকে মনে করিয়ে দিই, হুম যে একজন পুলিশ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে, হুম স্যার একটা গুলি করি, একটাই আহত হয়, একটাই মরে, বাকিটি যায় না। এই স্মৃতিটাকে আমরা ভুলে গেলাম। যেই পদ্ধতি, যে দল, যার পরিচালনা পদ্ধতির কারণে এইরকম উক্তি আমাদেরকে শুনতে হয়েছে স্বাধীন দেশে, আমাদের সন্তানদের বুকে গুলি চালানোর জন্য, এইটা কি ধরে নেওয়াটা স্বাভাবিক যে আমরা তাদের সাথে বসে পড়বো? সেটা কিন্তু বলা হয়নি। বলা হচ্ছে আগে ফ্যাসিস্টদের বিচার হবে, হুম আগে এই হত্যাকাণ্ডের বিচার হবে, আগে এই গুলির বিচার হবে, আগে এই গুমের বিচার হবে। যেটা আনু ভাই বললেন, বিচারে যারা দোষী সাব্যস্ত হবে না, তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত ভিন্ন হবে। কিন্তু আপনি কেমন করে জানবেন তদন্তের আগে যে কে দায়ী কে দায়ী না? এটা তো খুবই সমস্যার বিষয়। আরেকটা কথা হচ্ছে কি, যে আপনাকে এইটাও একটু বুঝতে হবে যে এই সরকারে কারা আছে। এই সরকারে কিন্তু দেশের ইতিহাসে প্রথমবারের মতন দুইজন শিক্ষার্থী প্রতিনিধি আছে। কারণ তারা এই বিষয়টা নিয়ে খুব প্রবল ভাবে অনুভব করেছে যে তারা উপেক্ষিত সকল সরকারেরই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায়। তাদের যেমন একটা সরাসরি ক্ষোভ রয়েছে। আপনি বলেন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার কেন এই ক্ষোভটি নেই? যখন আপনি এই প্রশ্নটা আমাকে করেন যে আমাকে 2014 সালে, 18 সালে, 23 সালে ভোট দিতে দেওয়া হয় নাই, নানান কুটকৌশল করে আমাকে ভোটের প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছে, তাহলে দেশে যে জনগণ হিসেবে, ভোটার হিসেবে আমি এক্সিস্ট করি, এটা যখন অস্বীকার করা হয়, সেই প্রক্রিয়া, সেই নেতৃত্বকে সাথে নিয়ে আলোচনায় বসে আপনি ফ্যাসিজম দূর করে ফেলবেন আর প্রকৃত গণতন্ত্র। প্রথম কথা হচ্ছে যে মানে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে সেই পুরো আপনি সেই প্রেক্ষাপটটার সাথে আমি খুবই একমত আপনার সঙ্গে। আমি যেটি প্রশ্নটি করেছিলাম সেই ক্ষোভ মনে নিয়েই আমি প্রশ্নটি করছি যে আপনারা আসলে কিভাবে আগাচ্ছেন সেই মডেলটি বোঝার জন্য। আর 2 নম্বর যে প্রশ্নটি আসলে দর্শকদের মধ্যে একটা বিপুল অংশ জানতে চাইছেন যে বিচার বলতে আমরা বুঝি, বা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি অনেকবার বলেছি যে বিচার বলতে আমি বুঝি যিনি সর্বোচ্চ জায়গা থেকে সবচেয়ে বেশি নির্দেশ দিয়েছেন, অর্থাৎ শেখ হাসিনা। আমরা গত সরকারের প্রধানমন্ত্রীর বিচার করার জন্য আমরা আসলে কি উদ্যোগ এই মুহূর্তে নিচ্ছি, তিনি এখন কোথায় আছেন, সরকারকে এই ব্যাপারে একটি শ্বেতপত্র বা একটা কোনো কিছু আমাদের জানাবেন? দর্শকরা একটা বিপুল পরিমাণে জানতে চাইছেন যে তিনি কি ওখানে গিয়ে মানে উনার স্ট্যাটাসটা কি আসলে। আমরা শুনছিলাম যে 45 দিন পরে ওনার একটা হবে, এইটার একটা হবে, এটাও জানতে চাইছেন। আচ্ছা, এইগুলো আপনারাও যেমন শুনেন, আমরাও তেমন শুনি। এখানে আনু ভাই একটা কথা একটু বলে দিই, এই কথাটা খুবই সত্য যে কারো পরিচয়ের জন্য কাউকে তো আক্রমণ করা যাবে না। দেখেন, আমাদের প্রধান উপদেষ্টা ওনার 2টা ভাষণেই কিন্তু বলেছেন যে আমরা, এবং আমাদের যারা শিক্ষার্থী প্রতিনিধি আছে তারাও ক্লিয়ার করেছে যে মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবার এটার সপক্ষে কখনো কোনো যুক্তি থাকতে পারে না। কিন্তু যদি এই যে মামলাগুলো করা হচ্ছে, এই মামলাগুলোর ক্ষেত্রেও দেখেন আমাদের পরিচিত, আমরা জানি অত্যন্ত ভালো একজন সাংবাদিক, তাকেও ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম, ওরা হয়তো কারো বিদ্যুৎ লাইন কেটেছে, তাকে ওখানে মামলায় ঢুকিয়ে দিয়েছে, ওর সাথে এর কোনো সম্পর্ক নাই। কিন্তু মামলাগুলো তো সরকার দায়ের করছে না। এই মামলাগুলো যারা দায়ের করছে তাদেরকে তো আমরা নিবৃত করতে পারছি না। তার কেউ যদি মামলা দায়ের করতে চায়, আমরা কেমন করে বলবো যে মামলা দায়ের করে না? কিন্তু আমরা যা করতে পারি তা হচ্ছে তদন্তের প্রক্রিয়াটি যেন এমন হয় যাতে তদন্ত করে যতক্ষণ পর্যন্ত আমরা প্রাথমিক দোষ না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা অ্যারেস্ট করব না। হ্যাঁ, কিন্তু এই যে মামলার এত বিবাদী, এই মব অ্যাটাক, এগুলোতে যদি দেখাতে পারেন যে সরকারের কারো কোনো সম্পৃক্ততা, সেটা তো নেই, সরকারের কোনো পৃষ্ঠপোষকতা নেই, স্পষ্টভাবে একেবারে প্রধান উপদেষ্টা থেকে নিয়ে শুরু করে। আপনারা কি একটা খামোশ বলতে পারতেন রিজওয়ানা আপা, আপনারা কি একটা খামোশ বলতে পারতেন যার তার নামে একটা হত্যা মামলা হচ্ছে? আমরা খামোশ, ঠিক খামোশ বলার ভাষায় খামোশটা বলছি না খালেদ, 2টা কারণ আছে। আমরা না
নিবর্তনমূলক পদ্ধতিতে যাচ্ছি না, কিন্তু আমরা যতভাবে বলা যায় ততভাবে কিন্তু বলছি। আমরা এমনকি পত্রিকায় বিজ্ঞাপন দিয়েও বলছি যে মামলা হলেই যত্রতত্র গ্রেফতার না। আইন শৃঙ্খলা রক্ষায় আমাদের যতটা কড়া ভূমিকা আপনারা প্রত্যাশা করেন, মনস্তাত্ত্বিক দিক থেকে আমরা ততটা কড়া থাকলেও প্রায়োগিক দিক থেকে কড়া হওয়ার জন্য আমাদের যে সীমাবদ্ধতা গুলো ছিল সেটা তো দেখেছেন আপনারা, সেটা আস্তে আস্তে কেটে উঠছে। এবং আমি মনে করি যে এখন প্রায় ৮০-৮৫% কেটে উঠেছে। বাকিটা আমাদেরকে কিছু পদ্ধতিগত ব্যবস্থা নিয়ে ঠিক করতে হবে। আমরা খামোশেই আছি, কিন্তু খামোশটা বলে যে একটা মারি একটা যায় ওই পদ্ধতিতে তো আমরা যেতে পারছি না, এটা হচ্ছে কথা। না ওই পদ্ধতিতে যাই না আপনারা। জি, আপনার আরেকটা কি প্রশ্ন ছিল আমি ভুলে গেছি ওটা। না আমরা আসলে সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার ব্যাপারে দেখেন, বিচারের ব্যাপারে আমরা আপোষ করব না। আমাদের ভূখণ্ডে যারা আছে, যারা র্যাডারে আছে, তাদেরকে কোনোভাবেই আমরা স্পেয়ার করার কোনো প্রশ্নই নেই। এটাও আমাদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে বিচারের প্রয়োজনে আমরা ফেরত চাইব। এখন ফেরত আনার প্রক্রিয়াটা রাজনৈতিক হবে নাকি সেটা কূটনৈতিক হবে, সেটা একটা কৌশলের ব্যাপার থাকে। হ্যাঁ, তবে এইটুকুন আমি আশ্বস্ত করতে চাই যে কোনোভাবেই হুকুমের আসামি যারা আছেন, যখন সেটা তদন্তে প্রমাণিত হবে, হুকুমে বা তদন্তের কারণেও কিন্তু অনেককে আমাদের গ্রেফতার করতে হয়, ফেরত আনা আসামিকে সামনে পাওয়ার প্রয়োজন হয়। আমরা যে পর্যায়ে যখন যা প্রয়োজন হয় তখন তা করব। না রেজাউল আপা, আপনাকে কাছে মানে আপনাকে পেলাম সেজন্য প্রফেসর আনু মোহাম্মদ আছেন। আমি আমার অবস্থাটা একটু জানিয়ে রেখেছি। আমি মনে করি যে আওয়ামী লীগ আমলে যত দুষ্কর্ম আছে, যত দুষ্কৃতি আছে, তার জন্য প্রথম যদি কারো বিচার করতে হয় তাহলে সেটা শেখ হাসিনার করা উচিত, কারণ তার নির্দেশে বা তার আনুকূল্য বা তার পাওয়ার জন্য এগুলি করা হয়েছে। সুতরাং সেটি নিশ্চয়ই আপনারা ব্যবস্থা করবেন, এটা রাজনৈতিক হোক কূটনৈতিক হোক, সেটি দর্শকরা প্রত্যাশা করছেন, আমাদেরও প্রত্যাশা সেটির মধ্যে রয়েছে। আমাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আমরা আসলে কোন ব্যাপারটাতে সবচাইতে বেশি প্রত্যয়ী এবং একই সাথে চাপ অনুভব করি, আমরা বলবো আমরা সবচাইতে বেশি প্রত্যয়ী এই বিচারটা নিশ্চিত করার ব্যাপারে, এবং সবচাইতে বেশি এটার জন্যই আমরা এক ধরনের চাপে, মানে এটা নিজেদের ভিতর থেকে আসে, এটা তাগিদা আসে যে আমাদেরকে তো এটা করতে হবে। এই মানে বিচার যদি এইবার নিশ্চিত করা না যায়, এত কিছুর পরেও যদি বিচার না হয়, তাহলে আর বিচারের কথা আমরা কবে বলবো? কাজে এবার বিচার আমাদেরকে নিশ্চিত করতেই হবে, এবং সকলকে একসাথে মিলে সকল আদর্শ মতবিরোধ ভুলে আমাদেরকে এই পয়েন্টে এক হতে হবে যে আমাদের বাচ্চাদের বুকে যারা গুলি চালিয়েছে, যে হুকুম দিয়েছে, যে বাস্তবায়ন করেছে, সকলকে এটার বিচারের মুখোমুখি করতে হবে। রেজান আপা, আপনাকে ধন্যবাদ। আমি একটু প্রফেসর আনু মোহাম্মদের কাছে যেতে চাই। প্রফেসর আনু মোহাম্মদের কাছে যাওয়ার আগে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে বাংলাদেশে 1 মাস অন্তর্বর্তী সরকার পার করেছে, তাদের ক্ষমতার মেয়াদ ঘোষণা করা দরকার বলে মনে করেন কিনা। আমাদের পরবর্তী প্রসঙ্গ তা। 13,000 দর্শক ভোট দিয়েছেন, শতকরা 37% মনে করেন যে হ্যাঁ করা উচিত, শতকরা 63% মনে করেন যে না করা উচিত না। তারা আরো বেশি দিন আপনাদেরকে ক্ষমতায় দেখতে চান। সৈয়দা রেজানা হাসান, আমি একটু প্রফেসর আনু মোহাম্মদের কাছে জানতে চাইবো যে প্রফেসর আনু মোহাম্মদ, হাসিনার পতনের পরে সংখ্যালঘু নিপীড়ন, ভাস্কর্য ভাঙা, মাজার ভাঙা, যৌনকর্মী ও হিজড়াদের উপর আক্রমণ, অভিযুক্ত জঙ্গি সংগঠনের নেতাদের জামিন, হিজবুত তাহরীরের প্রকাশ্য তৎপরতা, এমন সব ঘটনা থেকে আপনি আসলে কি বার্তা পাচ্ছেন, সরকারের অবস্থান কিভাবে দেখছেন? পাশাপাশি স্যার আপনি এইটা নিয়েও একটু আপনি মন্তব্য করতে পারেন যে সৈয়দা রেজানা হাসান বলছেন যে এই সরকারের একটা বড় প্রত্যয় যে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এনে বিচার করার বা বিচারটা করার ব্যাপারে, যারা বাচ্চাদের বুকে গুলি চালিয়েছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা প্রত্যয়। আপনাদের এই ব্যাপারে কি মনে হচ্ছে সেটিও যদি একটু আপনি বলেন, কিন্তু এরপরে যেগুলি ঘটনা ঘটেছে সেগুলি নিয়েও আমরা একটু মন্তব্য শুনতে চাই। প্রফেসর আনু মোহাম্মদ। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে বিচার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা শর্ত। মানে আমি যদি গণতান্ত্রিক রূপান্তরের কথা বলি, কিংবা জনগণের কাছে একটা পরিবর্তন হয়েছে, কিছু একটা পরিবর্তন হয়েছে, এই জিনিসটা যদি একটা নিশ্চিত করতে হয় বা মানুষের কাছে এই বার্তাটা দিতে হয় যে হ্যাঁ এটা একটা পরিবর্তনের কাজ করছে এই সরকার, তাহলে বিচারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। বিচার মানে হচ্ছে শুধু আমাদের দেশে বিচারের অভিজ্ঞতা তো আবার বিভিন্ন রকম। এক হচ্ছে বিচার হচ্ছে না, কিংবা তদন্ত ত্রুটিপূর্ণ হচ্ছে, কিংবা পুরো বিচার ব্যবস্থার মধ্যে নানা রকম জোর জবরদস্তি আছে, সাক্ষী ভুল সাক্ষী হয়, বিচারককে নিয়ে প্রশ্ন থাকে। এই যে নানা রকম অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা মনে রেখেই বিচার প্রক্রিয়াটা যাতে কোনো দিক থেকেই প্রশ্ন না ওঠে, গ্রহণযোগ্যতা পায়, যাতে কোনোভাবে এটা নিয়ে পরবর্তীকালে প্রশ্ন তোলা না যায়,
সেইভাবে সেটাকে নিশ্চিত করাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। বিচার করতে হবে, যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করতে হবে। এবং গত 15 বছরে আপনারা জানেন যে আহ, বহু অসংখ্য বিচার জমে আছে, মানে অনেক খুন গুম হয়েছে গত সরকারের আমলে, যাদের মধ্যে অনেক বহুল আলোচিত, যেমন ত্বকি, তনু, সাগররনি, মুনিয়া, এই যে হত্যাকাণ্ডগুলো, এগুলো বহুল আলোচিত হওয়ার পরেও এগুলো কোনো বিচার হয় না। সেগুলো আশা করি যে এই সরকার একটা বড় ধরনের সুযোগ এই সরকারের সামনে এই বিচারগুলো সমাপ্ত করে। আর 5ই আগস্টের পরে, 5ই আগস্টের এই জি যে বিজয়ের যে আনন্দ, জি সেই বিজয়ের আনন্দটা আহ মানে আপনি বলতে পারেন যে আমি যে আনন্দে, একটা স্বতঃস্ফূর্ত আনন্দ ছিল, সেটা সন্ধ্যার পরে বিভিন্ন ধরনের খবরে থমকে যেতে থাকলো, যে আমরা আহ, কি পরিস্থিতির মধ্যে পড়ে চলে যাচ্ছে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কিনা। কারণ তখনই আমরা শুনতে পাচ্ছিলাম যে বিভিন্ন ধরনের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, কিংবা ভাস্কর্য ভাঙা হচ্ছে, মুক্তিযুদ্ধের বিভিন্ন ধরনের যে সমস্ত চিহ্ন সেগুলি ভাঙা হচ্ছে, শিল্পকর্ম যেগুলো ভাঙা হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, এবং শিল্পী কিংবা অন্যান্য এই ধরনের এই আক্রমণ, মানে এই ধরনের আক্রমণ, ধ্বংসযজ্ঞ, লুটপাট, এইগুলোর খবরাখবরগুলো খুবই, মানে বলা যায় যে আনন্দকে ম্লান করার মতো পরিস্থিতি তৈরি হচ্ছিল। এবং তারপরেও এটা, তখন তো সরকার ছিল না, তখন সরকার ছিল না, যদিও দায়িত্বে তখন সেনা প্রধান বলেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি। তো সেটা আমরা মনে করলাম, কিন্তু সেরকম কোনো ব্যবস্থা কিংবা সেরকম কোনো ওই যে আপনি যেটাকে বললেন খামোশ, সেই ধরনের কোনো সরকারের পক্ষ থেকে ওই ধরনের বক্তব্য শুনি নাই। তো 8 তারিখে এই সরকার দায়িত্ব নিয়েছে। তারপরে এটা কোথাও কোথাও কমেছে। আপনারা জানি যে এই যতগুলো এই ধরনের ঘটনা ঘটেছে, সেটা বহুরূপ ভাবে অতিরঞ্জিত হয়ে ভারতের মিডিয়া তাদের এজেন্ডার জন্য অনেক রকম প্রচার করছে। মানে এটা দ্যাটস অলসো ভারতের ট্রু, মিডিয়ার জন্য, বিজেপি সরকারের জন্য খুবই দ্যাট অলসো একটা ট্রু। খুব উপাদান তারা পেয়েছে, যে তাদের তাদের এই এই একটা অপপ্রচার করার জন্য। তো তারপরে আমরা দেখলাম একটা পর্যায়ে গিয়ে আহ, এই আক্রমণটা কিন্তু থামছে না, আক্রমণ চলছে, এবং একটা পর্যায়ে গিয়ে মাজার ভাঙা শুরু হলো। এটা গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, মাজার ভাঙা শুরু হলো। এবং মাজার ভাঙার বাইরেও আপনার বিভিন্ন জায়গায় হুমকি, বিভিন্ন ধরনের মানে আমরা ইসলামপন্থী যে সমস্ত রাজনীতি, যে সমস্ত ধারা আছে, তাদের মধ্যেও বহু ধারা আছে, আমরা জানি বহু ধারা আছে, এবং বৈষম্য নিপীড়নের থেকে মুক্ত থাকতে চায় এরকম ইসলামের ব্যাখ্যাও আছে, এই ধরনের ধারাও আছে। আবার নিজেদের বৈষম্যবাদী রাজনীতিকে ইসলামের নামে বৈধতা দিতে চায় এরকম ধারাও আছে।